নানু সবসময় মামার বাড়িতে যাতায়াত করতেন, খেলাধুলা করতেন। তো এমন একদিন রাসেল ভাই উনি খেলাধুলা করতেছিলেন মামার বাড়িতে, আপনার মামাতো ভাইয়ের সাথে। তো এমন সময় আপনার সন্ধ্যা হয়ে যায় আর কি, খেলতে খেলতে। রাসেল ভাই, আমার নানু তখন তার নিজের বাড়িতে যাবে। তো এই কারণে খেলা বাদ দিয়ে আপনার তার মামার কাছে যায় আর কি, যে মামাকে বলতে যে মামা আমি নিজের বাড়ি যাচ্ছি আর কি, বাড়ি চলে যাচ্ছি। তো রাসেল ভাই এটাকে একটু বলা দরকার, যেহেতু ওই পুকুর পাড় দিয়ে তার দিনে অনেকবার যাতায়াত করতে হয়, সে কারণে রাসেল ভাই উনি একাই হাঁটা শুরু করে। রাসেল ভাই নানু যখন পুকুর পাড় ধরে হেঁটে হেঁটে প্রায় অর্ধেক পর্যন্ত চলে এসছে, তো হঠাৎ করে তার চোখ যায় বট গাছের দিকে। এবং রাসেল ভাই, নানু আমাকে যেটা বলে যে নানু দেখতে পায় যে মানুষ আকৃতির কেউ একজন শূন্যে ভর করে নিচে নেমে আসে এবং আমার নানুকে তার নাম ধরে ডাকতে থাকে। রাসেল ভাই, নানু আমাকে যেটা বলে যে ওই অশরীরটা বা ওই জিনিসটার আপনার ভয়েসটা ছিল খুব উইয়ার্ড। রাসেল ভাই, আর এই জায়গায় একটা জিনিস, একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে নানুর যে মা ছিলেন ওনার সাথে জিন ছিল। তো ওই জিন, নানু আমাকে যেটা বলেন যে ওই জিনটা নাকি অনেক খারাপ ছিল এবং অনেক প্রবলেম করতো তাদের। তো রাসেল ভাই সেই হিসেবে অনেক ছিল আপনার, আমার নানুর এক্সপিরিয়েন্স ছিল এই বিষয়ে। তো রাসেল ভাই, নানু বুঝতে পারে যে এটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি এবং প্রচন্ড ভয় পেয়ে যায়। এবং নানু আমাকে যেটা বলে যে উনি মানে তার দৌড়ে তার মামার বাড়ির দিকে ব্যাক করার জন্য চেষ্টা করেন, কিন্তু উনি এত ভয় পান যে আসলে দৌড় দিতে পারতেছিলেন না। তো এমন সময় রাসেল ভাই হঠাৎ করে আমার নানুর চোখ যায় ওই অশরীরটার পায়ের দিকে। এবং রাসেল ভাই, মানে নানু যেটা বলেন যে ওই অশরীরটার পা মাটির থেকে প্রায় 1 হাত উপরে ছিল। এবং নানু যেটা খেয়াল করে যে তখন ওই অশরীরটা তার নানুর নাম ধরে ডাকতে ডাকতে তো তার কাছে আসতে থাকে, তার দিকে এগুতে থাকে। তো রাসেল ভাই তখন, নানু আর নিজেকে ধরে রাখতে পারে না, রাসেল ভাই চিৎকার করে নানু তখন সেন্সলেস হয়ে যায়। তো তার চিৎকার শুনে তার মামার বাড়ি এবং নিজের বাড়ির লোকজন ছুটে আসে এবং তাকে পুকুর পাড় থেকে আপনার সেন্সলেস অবস্থায় উদ্ধার করে। তো তারপর তাকে যখন জিজ্ঞেস করা হয় যে আসলে কি ঘটেছিল, তখন রাসেল ভাই তিনি সম্পূর্ণ ঘটনাটাকে আর কি খুলে বলেন। এই ছিল রাসেল ভাইয়ের ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আরো একবার জানিয়ে দিই, আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে আজকের অতিথিরা। চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আর আমাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কমিউনিকেট করবেন আমাদের সাথে। যদি আপনারা SMS পাঠিয়ে আপনাদের কথা জানাতে চান, তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদেরকে ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে চান, তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioFOORTI.fm। এখানে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাটি পাঠিয়ে দিন। অবশ্যই শুরুতে উল্লেখ করুন যে ঘটনাটিকে আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। যারা আমাদেরকে দেশের বাইরে থেকে ইমেল করবেন অথবা ঘটনা পাঠাবেন, তাদেরকে বলবো যে আপনার ঘটনাটি রেকর্ড করে অডিও ক্লিপটি পাঠিয়ে দিন আমাদের কাছে। এছাড়াও আরো একটা খবর দেই, সেটি হচ্ছে যে আজকে যদি আনফরচুনেট, আজকে আমি দেখতে পাচ্ছি যে অনেকেই SMS করছেন এবং SMS করে আজকের এপিসোডের প্রশংসা করছেন। আসলে এটাতে আমাদের কোনো ক্রেডিট নেই। যারা এখানে উপস্থিত রয়েছেন, যে সমস্ত অতিথিরা, তারা যদি ভালো ঘটনা নিয়ে আসেন, আপনাদের ভালো লাগে, যদি আপনাদের তারা যদি ব্যর্থ হন, তাহলে আমরা ব্যর্থ হই আর কি। যাই হোক, আমরা মানে একদম পুরো ক্রেডিটটাই দেবো আজকে যে সমস্ত অতিথিরা আজকে এখানে উপস্থিত আছেন তাদেরকে। আনফরচুনেটলি এরকম একটা চমৎকার এপিসোড যদি আপনি মিস করে ফেলেন, তাহলে কি করতে হবে? তাহলে আপনাকে এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে, এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, চাইলে সেটা কিন্তু আপনি সেখান থেকে শুনে ফেলতে পারেন। আর যারা ভূত এফএম টিউনটা কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট করবেন ভাবছেন, তাদেরকে বলে দেই আপনাদের খুব সহজ একটা পদ্ধতির মাধ্যমে আপনি সেটা করে ফেলতে পারেন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন CT, তারপরে টাইপ করুন এই টিউনটির কোড নাম্বার, হুইচ ইজ 92125, এবং এই SMS টি সেন্ড করে দিন 3123 নাম্বারে। ব্যাস, টিউনটি আপনার হয়ে যাবে।
আমি দেখি কিছু এসএমএস এবং আমাকে দেখতে পাচ্ছি যে এখানে বন্ধু আকাশ এসএমএস করেছেন খুলনা থেকে, এসএমএস করেছেন আমাদের রাশেদ, এছাড়াও রনি খান আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি আবিদ এসএমএস করেছেন শাহরিয়ার বাগেরহাট থেকে, এসএমএস করেছেন পীযূষ মজুমদার আমাদের এসএমএস করেছেন খুলনা থেকে, অপু মোহাম্মদপুর ঢাকা থেকে এসএমএস করেছেন এবং তার লাইফে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছেন। আমি তো ইমেল অ্যাড্রেস বলেই দিয়েছি, আপনি পাঠিয়ে দিন। কাজী রাকিব আমাদের এসএমএস করেছেন আমাদেরকে রিয়াজুল ইসলাম, এছাড়াও আমাদেরকে মোহাম্মদ নাজমুল গ্যান্ডারিয়া থেকে এসএমএস করেছেন, লিখেছেন আই লাভ ভূত এফএম। আমাদের রোড স্টার শুভ এসএমএস করেছেন কেয়া ময়মনসিং থেকে, আমাদেরকে এসএমএস করেছেন রাফি ওয়ারি থেকে, এছাড়াও মোরসালিন আমাদের এসএমএস করেছেন, বেল্লাল আমাদের এসএমএস করেছেন পাইকপাড়া মিরপুর 1 থেকে, এছাড়াও সুজন আমাদের এসএমএস করেছেন টিটু নেত্রকোনা থেকে, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি যে আভা, এবং তিনি বলছেন ভয় পাচ্ছি খুব। আমাদেরকে এসএমএস করেছেন রাসেল টঙ্গী থেকে, জোস হচ্ছে। আমাদের এসএমএস করেছেন অসীম কুমার সরকার এবং তিনি বলছেন আই লাভ ভূত এফএম, খুলনা থেকে তিনি এসএমএসটি পাঠিয়েছেন। সৌরভ আমাদের এসএমএস করেছেন সালমান এবং তিনি বলছেন এই ঘটনাটা অনেক মজা লেগেছে। রাজীব আমাদের এসএমএস করেছেন আমাদেরকে রায়হান এবং তিনি খুলনা থেকে এসএমএসটি পাঠিয়েছেন। মোহাম্মদ লাভলু ইসলাম আমাদের এসএমএস করেছেন টঙ্গুই থেকে। আহসানুর রহমান আমাদের এসএমএস করেছেন, এছাড়াও এসএমএস করেছেন আমাদের মাহি, অনু, টিউলিপ সহ আরো অনেকে। আমাদেরকে ছোট্ট ব্রেক নিতে হবে কারণ আমাদের নতুন অতিথি নিয়ে আসতে হবে। আমাদের আরো কয়েকজন অতিথি এখনো অপেক্ষা করছেন আপনাদের সাথে জয়েন করার জন্য, সেই জন্য আমাদেরকে ছোট্ট ব্রেকের প্রয়োজন। আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। এবং আপনারা যারা আমাদেরকে এসএমএস পাঠাতে চান তাদেরকে আরো একবার বলে দিই, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা ফেসবুকের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে চান তাদেরকে অ্যাড্রেস দিয়ে দিয়েছি www.facebook.com/radiofurti, লাইক দিয়ে কমেন্ট করুন। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট ব্রেকে এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি। স্টে টিউনড, রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। হ্যালো, আমি আকবর রাবি, আমি মিরপুর 12 নম্বর থেকে এসেছি। আমার ঘটনা এটা হচ্ছে আমার ফ্রেন্ডে, ওর নাম রিনা, ও থাকে হলো দিলু রোডে। তো ঘটনাটা ওকে নিয়ে। তো ওদের বাসাটা হচ্ছে দিলু রোডে একতলা একটা বাসাটা অনেক পুরানো এবং বাসা একটু ডিসক্রিপশন আমি দিতে হয় যে ওদের বাসাটার মধ্যে আপনার দুটো রুম, একটা কিচেন এবং একটা গোডাউন টাইপের রুম ছিল এবং ওদের বাথরুমটা ছিল বাসার বাইরে এবং ওদের উঠানে বেশ অনেকগুলো গাছ ছিল। তো বাসাটা নিয়ে আগে থেকে অনেক বিভিন্ন কথা রয়েছিল যে বাসাটা খুব ভালো না। তো ওরা মাঝে মাঝে আপনার বাসাটা রাত্রিবেলা আওয়াজ শুনতে পেতো, গাব পড়ার আওয়াজ পেতো, কিন্তু সকালে উঠে দেখছে কোনো গাব টাব কিছুই পড়া নেই। তো এইভাবে ওরা যাচ্ছিল। তো ওরা যখনই রাত্রে বের হতো কাউকে না কাউকে একজনকে নিয়ে বের হতো। তো একদিন হচ্ছে যে ও রাত্রেবেলা বেরোয়, টয়লেটে যায়। যে টয়লেটে যাওয়ার পর হঠাৎ করে দেখে যে টয়লেটের গেটের মধ্যে নক করতেছে তার ছোট ভাইয়ের আওয়াজ দিয়ে, বলতেছে আপু আপু। পরে ও যখন গেটটা খুলে দেখে যে ওর ছোট ভাই একটু দাঁড়িয়ে আছে এবং ওদিকে তাকিয়ে বলছে তুমি কেন এত রাত্রে একা বেরিয়েছো, তোমাকে যদি মেরে ফেলে। তো এই বলে ও যখন ভাইদের দিকে তাকাতে যায় দেখে যে ওর ভাইটা আস্তে আস্তে গায়েব হয়ে যায়। ও তাড়াতাড়ি খুব ভয় পেয়ে গেটের কাছে চলে আসে, দেখে গেট ভেতর দিয়ে বন্ধ। তো ও ভয়ে দরজা নক করতে শুরু করে এবং ওর মা এসে গেট খুলে বলে যে তুমি কিভাবে বাইরে গেলে, গেট বন্ধ করা। তো এইভাবে ও ঘরে চলে যায় এবং ওর মা একটু করে ফু দেয়। তো এর 2-3 দিন পর ও হঠাৎ করে রাত্রিবেলা পানি তেষ্টা লাগে, ও উঠে রান্নাঘরে যায় এবং পানি খায়। পানি খেয়ে ওদের যে রান্নাঘরের পাশে একটা গোডাউন ছিল যেখানে যত সব আনইউজ জিনিসপত্র রাখা হতো, সাধারণত খোলা হতো না। তো ও রান্নাঘর থেকে বেরিয়ে হঠাৎ করে তাকিয়ে দেখে যে ওই গোডাউনের গেটের সামনে ওর মা দাঁড়িয়ে আছে। তো এখানে বলা হয় যে ওর মা কোনো সময় চুল খোলা রাখতো না, বাট ও যে দেখলো যে ওর মার চুল খোলা এবং শাড়ি নীল রঙের একটা শাড়ি পরে আঁচলটা নিচে পড়া। তো ও তাকিয়ে আছে এবং ওর মা বলছে কি ব্যাপার, তুমি একা বের হচ্ছে কেন? এই বলে ওর মা বডিটা ঠিক আছে বাট মাথাটা ঘুরতে শুরু করলো। এই দেখে ও যখনই সরতে যাবে ওকে প্রচন্ড ধাক্কা দেয়, ও পড়ে যায় এবং হাতে ব্যথা পায়।
তারপর ওকে ওর সেন্স হারিয়ে ফেলে। তখন সকালবেলা যখন ওর সেন্সটা আসে তখন ওর মা জিজ্ঞেস করে যে কি অবস্থা, কি ঘটনা। ও খুলে বলে, ওর মা বলে না আমি তো ছিলাম না। তো ওর বাবা আবার একটু ঝাড়ফুঁক করতো। বাবা বললো যে এই বাসাটা প্রবলেম আছে, তোমাদেরকে 3টে তাবিজ, ওদের 3জনকে, মা, ভাই এবং কে 3টে তাবিজ দেয়, বলে যে সবসময় তোমরা এটা পড়ে থাকবে। তো এরকম ওরা ভালোই যাচ্ছিল। তো হঠাৎ একদিন, অনেকদিন পর, তো ও গোসল করে তাবিজটা খুলে রেখেছিল এবং ওই ভুলে গেছিল পড়তে। হঠাৎ করে ছাদে উঠে একটা হাঁটাচলা করতেছে, এমন টাইম হঠাৎ মনে হলো যে ওর পিছে কেউ একজন। ও যখনই ঘুরতে গেল দেখলো একটা মানে এর মতো ওকে ধাক্কা দিয়ে ও ডিগবাজিকে পড়ে যায় এবং ব্যথা পায়। সাথে ওই ইন দ্যাট টাইম ওর ছোট ভাই উপরে আসে, এসে ওকে ধরে। ঠিক আছে, দেখে যে হাত আর পা ছিঁড়ে গেছে। ওকে বাসা নিয়ে যায় এবং বাবা বলে যে তোমরা কেন তাবিজটা করেছো, এবং ওরা এখন পর্যন্ত ওই তাবিজটা করে থাকে, ওই বাসাতেই আছে। এই হচ্ছে আমার ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা SMS তো পড়বোই, তবে তার একটা ছোট ব্রেক নিতে হবে এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসছি। আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Adele. আমার ঘটনাটা ছিল ঢাকা মেডিকেলে। ঢাকা মেডিকেলে আমি অ্যাম্বুলেন্সের ব্যবসা করি, এটা সবাইকে বলেছি। তো একদিন রাত্র 10টা থেকে 11টার দিকে আমি আসতেছি ঢাকা মেডিকেলের ওই লাশ কাটা ঘরের পিছন সাইড দিয়ে বের হচ্ছি, মানে ঘটনাটা। ওকে, মানে সেদিন আপনি প্রচন্ড তার মানে ভয় পেয়েছিলেন। আর ওই সময় আপনি তার মানে বিজনেসটা করতেন ঢাকা? ঢাকা মেডিকেল। আচ্ছা আচ্ছা, অ্যাম্বুলেন্সের বিজনেস, যেটা আপনারা গত সপ্তাহে শুনেছিলেন। এবং তিনি আমাকে এই সপ্তাহের মাঝামাঝি একটা সময় তিনি আবারও আমাকে বললেন যে তিনি আসতে চান এবং অনেক কষ্ট করে তিনি মাদারীপুর থেকে এসেছেন। তার আরো একটা ঘটনা হয়তো আমরা সময় পেলে শুনবো। আমরা চলে যাচ্ছি, আমাদের আরো একজন নতুন অতিথি এখানে জয়েন করেছেন এইমাত্র, তার কাছে। এবং আপনার নামটা একটু প্লিজ বলবেন, কোথা থেকে আপনি এসেছেন? হ্যালো লিসেনার্স, আমি সাব্বির আহমেদ, উত্তরা থেকে আসছি। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতেছি মিরপুর এসটিসি থেকে। আমি আপনাদের এখন যে ঘটনাটি বলবো সেটা হলো মির্জাপুরের তরফপুর গ্রামের। তো ঘটনাটি আমার ফ্রেন্ডের দাদার সাথে ঘটেছিল। আমার ফ্রেন্ডের দাদা ছিল অনেক বয়স্ক একজন লোক। তিনি একদিন রাতে, মধ্যরাতে তার ঘুম ভাঙে এবং তিনি টয়লেটে যাওয়ার প্রয়োজন মনে করে। তখন তিনি বের হয়ে আপনারা জানেন গ্রাম অঞ্চলের বাড়ির সামনে বসার জন্য জায়গা থাকে। তো তিনি ওইখানে এসে বসেন। বসার পর তিনি দেখেন যে উঠানের মাঝে একজন মহিলা, প্রায় 7 থেকে 8 ফিট একটা মহিলা, কালো কাপড় পরে দাঁড়িয়ে আছে। তো উনি কৌতূহলের শুরুতে জিজ্ঞেস করেন, কারণ উনি এখানে সবাইকে চিনেন আর এত রাতে কোনো মহিলার বাসার বাইরে থাকার কথা না। তো তিনি জিজ্ঞেস করলেন আশেপাশের মানুষের নাম দিয়ে, জিজ্ঞেস করেন তুমি অমুক বা তমুক। তো তখন তিনি কোনো উত্তর দেয় না। এই কথা বলতে বলতে তিনি চারদিকে এগিয়ে আসেন। তখন তিনি চিৎকার দেয় এবং তার ছেলে ঘর থেকে বের হয়ে টর্চ মেরে দেখে যে কিছু নাই। তখন তিনি টয়লেটে যান। টয়লেট থেকে ফেরার পথে আবার দেখে যে সেই ঘরের কোনায় সেই মহিলাটি দাঁড়ায় আছে। তো তিনি কিছু না বলে ঘরের মধ্যে চলে যান। তো রাসেল ভাই, তখন থেকেই ঘটনাটা শুরু। তখন তারপর থেকে ওই রাতের বেলা বড় বড় ইটের চাকা, মাটির চাকা, এগুলা তার ঘরের চালের উপর মারতে থাকতো এটা। তারপর এক সময় দেখা গেল যে তার উপদ্রব বেড়ে গেল এবং বড় বড় গাছগুলাতে অনেক তুফানের সৃষ্টি করতো এবং ঘরের চালের মধ্যে অনেক জোরে বাইর দিয়ে থাকতো। তো এক সময় রাসেল ভাই তিনি কৌতূহলবশত বের হয়ে দেখতে চান যে কি হচ্ছে। তো দেখেন যে একটা আলোর গোলা গাছ, যেই গাছটার উপর যাচ্ছে ওই গাছটাই অনেক ভাবে কাঁপতেছে এবং এতভাবে কাঁপতেছে যে ডালপালাগুলো ভাঙছে এবং চালের উপর পড়ছে। তো তখন রাসেল ভাই তিনি ভয়ে ঘরের ভিতর চলে যায়। তিনি তখন কিছু বলেন না। তারপর কিছুদিন পর, আপনারা জানেন হয়তো যে গ্রাম অঞ্চলে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে দিনমজুর যারা, তারা কাজ করতে যায়। তো ওনাদের অনেক শস্য ক্ষেত ছিল। তো সেখানে কাজ করার জন্য কিছু লোক এনেছিল। তো ওনাদের জন্য থাকার একটা ঘর দিয়েছিল। তো সেই ঘরে এই জিনিসটা ডিস্টার্ব করা শুরু করলো। প্রথমে তার দরজায় নক করতো, দরজা খুলে দেখতো যে কিছু নাই। তো তারপর আবার আপনারা জানেন টিনের ঘরের উপর যে ফাঁকা থাকে, ওই ফাঁকা দিয়ে তারা সেটা উকি দিত। তো তারা অনেক ভয় পেত, যারা দিনমজুর ছিল। তো একদিন রাতে দেখে যে দিনমজুররা যে ঘরের চালের নিচে যে একটা থাকে, কাঠ থাকে, সেই কাঠের উপর সেই মহিলাটা বসে আছে। তো ওইটা দেখার পর তারা অনেক ভয় পায় এবং তাদের সবারই অনেক জ্বর আসে। তো যখন তাদের জ্বর আসে তারা অনেক ভয় পায়। তারপর আস্তে আস্তে যখন তাদের জ্বর ভালো হয়ে যায় তখন তারা ওই গ্রাম ছেড়ে পালিয়ে যায় ভয় কিছু না বলে।
তখন তার দাদা ভাবলো যে জিনিসটা অনেক দূর এগিয়ে গেছে, তো এখন কিছু করা দরকার। তো তার দাদা একটা কবিরাজকে ডাকেন এবং কবিরাজকে বলেন সব ঘটনা খুলে। তখন কবিরাজ বলে যে আপনাদের বাসার পাশে একটা বাঁশঝাড় ছিল। তখন তিনি বললেন যে হ্যাঁ, বাঁশঝাড়টা ছিল, তো এইটা আপনারা কেটে ফেলেছেন। তখন তিনি বললেন হ্যাঁ, আমরা তো এটা কিছুদিন আগে কাজ করার জন্য কেটে ফেলছি। তো বলতেছে যে ওই বাঁশঝাড়টার মধ্যে ওই পেতনিটার বাসা ছিল, যেটা আপনারা কেটে ফেলেছেন, যার কারণে এখন ওই পেতনিটা আপনাদের কাছে বিভিন্ন ধরনের ভয় দেখাচ্ছে। তো বলতেছে যে ওর দাদা বলতেছে যে এখন কি কিছু করার মতো নাই। তো ওই কবিরাজটা বলতেছে যে এটা তো একেবারে কিছু করা যাবে না, তবে আপনাদের উপর কিছু উপদ্রব কম করবে তার জন্য আমি পানি পড়া দিচ্ছি, এটা সকাল সন্ধ্যা বাড়ির চারিদিকে ছিটিয়ে দিবেন। তো বাড়ির চারিদিকে ছিটিয়ে দেওয়ার পর রাসেল ভাই এখন তাদের আস্তে আস্তে তাদের উপদ্রব কমে। প্রথমে ইটের চাকা মারতো, যে ওই ইটের চাকাটা আর মারতো না তখন, তারপর আস্তে আস্তে উপদ্রব কমে। কিন্তু বাসার আশেপাশে যে গাছগুলোতে তুফানের সৃষ্টি করতো ওইটা এখনো করে যাচ্ছে। তো রাসেল ভাই, এটা ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে। আমরা আপনাদের কাছ থেকে সেটা জানতে চাই যে কেমন লেগেছে। আপনাদের মতামতটা অনেক জরুরি, কারণ আপনারা যেরকম মতামত দিবেন সেরকম ঘটনাই কিন্তু আমরা সিলেক্ট করবো। সো এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনাদের উপরে, যে আপনারা আমাদের জানাবেন যে কেমন লাগছে, কোন ঘটনাটা বেশি ভালো লাগলো, কোন ঘটনাটা তেমন একটা এখানে একটা মানে খেলার মধ্যে গ্যাঞ্জাম হয়। গ্যাঞ্জাম হওয়ার পর আমি ওইখানে কাউকে চিনি না, দৌড়ে গিয়ে একটা বাড়ির ভিতরে পলাই। তো পলানোর পরে আপনার ওই মানে খাটের নিচে গিয়ে আমি পলাই থাকি। পরে অনেক রাত্র হয়ে যায়, তারপর আমি ওইখান থেকে বের হয়ে চলে আসি। আসার পরেই পথে ঘটে আমার কিছু ঘটনা। কতদূর আগানোর পরই আপনার একটা খাল বাজে, ওই খালের ওইখান দিয়ে একটা সাঁকো পার হই। সাঁকো পার হওয়ার পরই একটা বড় বিড়াল সামনে কালো দাঁড়িয়ে আছে। তা আমি বারবার ওটা কেরম ধাওয়া দিই, ও সরে না। পরবর্তীতে মানে একটু সামনে আগায়া যখন জোরে ধাওয়া দিয়ে চলে যায়, আমি ওই সাঁকোটা পার হয়ে ওপার যাওয়ার পরই সামনে দেখি আবার সেম মানে একটি বিড়াল। ওই বিড়ালটিকে মানে আবার আমি যখন আগাই, মানে সামনের দিকে আগাইয়া আবার যখন ওই পাও দিয়ে জোরে জোরে বাড়ি মারি, ও সরে যায়। সরে যাওয়ার পরে আমি কিছু দূর হাঁটতে একটি জঙ্গলের ভিতর দিয়ে যখন মানে যাচ্ছি, রাস্তার পরে একটা মাঠ বাজে, মাঠের চারিদিকে বন, বড় বড় ঘাস। ওর ভিতরে দেখি একটা মহিলা, অনেক বয়স্ক মহিলা, সে আস্তে আস্তে আমার সামনে হেঁটে যাচ্ছে। তো আমি পিছ থেকে মহিলাকে বলতেছি কি যে চাচি আমি সরকারের স্কুলে যাব, কোন রাস্তায় যাব, আমাকে একটু দেখান, আমি চিনি না। উনি 2-3বার জিজ্ঞাসার পর কোনো কথা বলে না। তৃতীয়বার যখন আমি একটু জোরে হেঁটে ওনার কাছে যাই, তখন উনি বলে 3 নদীর মোহনায়, খুব ভয়ঙ্কর ভাবে বলে 3 নদীর মোহনায় আয়। আমি আগাই, মানে ওনার কথা শুনে আমি আস্তে আস্তে ওনার পিছনে হাঁটতে দেখি ওই মহিলা কতদূর গিয়ে মানে নদীর 3টা মুখ ওই দিকে নামে, আমাকে ডাকে, এই আয়। আমি ওদিক না গিয়ে এদিকে মানে সামনের রাস্তা দিয়ে আবার উল্টা দিকে মানে ওই সাইডে হাঁটতে থাকি। হাইটা কিছু দূর আসার পরে দেখি শুধু চারিদিকে মানে নদীর চর আর এদিক মানে কোনো বাড়ি ঘর কিছু নাই। কিছু দূর হাঁটতে যেতে থাকি। সামনে গিয়ে দেখি আবার একটা মহিলা, সে নাচতেছে। ওইটা দেখে আমি আরো ভয় পেয়ে যখন একটু সামনে যাই, সামনে গিয়ে আমি তখন দোয়া পড়তে থাকি, সূরা পড়তে থাকি। পড়ার পরে মানে কতদূর আগানোর পরে দেখি একটা মানে বাড়ি, ওই বাড়ির ওইখানে গিয়ে মানে দৌড় দিয়ে একটা ঘরের সামনে গিয়ে আমি পড়ে যাই। এই ছিল ঘটনা। আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং গতদিন তো আপনার সাথে আপনার 2 মেয়েও এসেছিলেন এখানে, এবং আজকে আপনি আবার কষ্ট করে মাদারীপুর থেকে আমাদের এখানে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে বেশ কিছু SMS চলে এসছে অলরেডি, আমি দেখতে পাচ্ছি, এবং অনেকেই এখনো পর্যন্ত জেগে আছেন, আমাদের সঙ্গে আছেন, বুঝতেই পারছি SMS দেখে। আমাদেরকে বাপ্পি রাজশাহী থেকে SMS করেছেন এবং তিনি লিখেছেন যে রাসেল ভাই কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি।